এনসিপি তারা না শাপলা প্রতীক চাই, মানে একেবারে রিজেক্ট চাই। তো এখন এই শাপলা প্রতীক পাওয়ার তো তাদের কোনো, যদি আইনগতভাবে ধরেন কোনো স্কোপ নাই। প্রতীক তো কিছুটা, প্রতীক হচ্ছে রাজনৈতিক দল বড় হলে প্রতীক বড়, ধরেন নৌকা, ধরেন ধানের শীষ, পার্টি বড় বলে বড় দেখা যায়, তাই না? এখানে গরুর গাড়িও বড় প্রতীক ছিল, তো বড় প্রতীক ছিল, লাঙ্গলও তো ছিল, এখন তো লাঙ্গল ছোট হয়ে গেছে, তাই না? সুতরাং প্রতীক নিয়ে এত সিরিয়াস হওয়া, প্রতীক না দিলে নির্বাচন করব না। প্রতীক হচ্ছে মূলত অধিকাংশ মানুষ নাম পড়তে না পারতেও পারে, যেই কারণে ব্যালটে ভোট প্রদানের সুবিধার্থে এই প্রতীকটি ব্যবহার করা হয়। তো এখন আমার কথা হচ্ছে যে দল যদি বড় হয়, প্রতীক কিন্তু এমনি ভারী হয় এবং এমনিতেই পরিচিত হয়ে যায়, তাই না? এখন ধরেন নৌকা প্রতীক, ধানের শীষ প্রতীক, লাঙ্গল প্রতীক, দাড়িপাল্লা প্রতীক, এগুলো কিন্তু জনগণের কাছে পরিচিত হয়ে গেছে, কারণ তাদের সাংগঠনিক ব্যাপ্ত বড় এবং পুরানো দল, সব দলই পুরানো। এনসিপি নতুন দল, তাদের সব জায়গায় লোক থাকতে পারে। তো এখন যদি অন্য প্রতীক নেয়, তাদেরকে নৌকা ধানের শীষ নিলেও তো তাদের সংগঠন বড় হয়ে যাবে না। আমার কথা হচ্ছে যে শাপলার চাইতে যে আরো প্রতীক আছে, তারা যদি বেছে না দেয়, তখন তো ইলেকশন কমিশন দেখা যাবে তাদের সবচেয়ে অপছন্দের প্রতীকটা হতে পারে বরাদ্দ দিয়ে দিবে। হয়তো দেখা যাবে তাদের কাছে, ইলেকশন কমিশনের কাছে বড় পছন্দ, কিন্তু তাদের কাছে অপছন্দ, এরকম একটা দিবে। কি করবে? মামলা করবে। মামলা করলে তো আরপিও তো আছেই যে ইলেকশন কমিশনের সিদ্ধান্তের বাইরে কোনো উচ্চ আদালতে যাওয়া যাবে না। সুতরাং এটা তো নির্বাচন কমিশন স্বাধীন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে তারা প্রতীক শাপলা না পেলে নির্বাচনে যাবে না। নিবন্ধিত রাজনৈতিক দল 52টি, তার ভিতরে যদি একটি না যায় কি করবে? না, তারা তো এখন পর্যন্ত নিবন্ধিত না। হ্যাঁ, নিবন্ধন হয়তো পাবে, ধরেন দিবে, ধরে নেন নিবন্ধিত 52টি দল ধরেন সপ্তাহ নির্বাচনে হয়তো নাও যেতে পারে। এখন যদি, আর এনসিপির যে ধারণা, গণঅভ্যুত্থানের প্রধান ছিল ছাত্র আন্দোলন, সেই 52 সাল থেকে সব আন্দোলনে ছাত্র অগ্রভাগে ছিল। এরা তো আন্দোলনে থেকেছে, সরকারে দেওয়ার থেকেছে, আবার সরকারের অংশ হয়ে গেছে। তো এখন তো তারা তো অনেক বিতর্কিত, এরকম বিতর্কিত কোনো ছাত্র নেতা হয় নাই। তো এখন তারা তো আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, পৃথিবী তাদের ছোট হয়ে আসতেছে। ইলেকশনে যাক, আমি আগেও বলেছি, এখনো বলেছি, তারা যদি একা নির্বাচন করে একজনেরও জামানত থাকবে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আরো বলবো। কারণ হচ্ছে যে আপনি খেয়াল করে দেখেন, ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার কিন্তু আমি 3টে রাজনৈতিক দল করছিল বড় বড় নেতা দিয়ে, কিন্তু দেখেন সব 300 আসনে দিচ্ছে, একটারও জামানত থাকে নাই। এদেরও তাই অবস্থা হবে। এখন তারা যে শক্তি, অবশ্য তাদের কিন্তু এক ধরনের সম্ভাবনা ছিল, রাজনৈতিক একটা ভ্যাকুয়াম ছিল, সেই ভ্যাকুয়ামটা তারা মধ্যমপন্থী একটি রাজনৈতিক দল হিসেবে তারা অবস্থান নিতে পারত, সেটা পারত যদি, এবং জন আকাঙ্ক্ষাও ছিল তাদেরকে ঘিরে। বিষয়টা হলো যে আমরা দীর্ঘ 54 বছর দেশ স্বাধীন হয়েছে, আমরা কিন্তু সব দল ক্ষমতায় আসছে, কিন্তু জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। এইখানে এই জায়গায় এই ছাত্রদের কাছে কিন্তু একটা প্রত্যাশা ছিল। আমি যেমন প্রত্যাশা করেছি এরা সাংগঠনিক ভাবে থাকবে, একটা সংগঠন থাকবে, যেমন বৈষম্য বিরোধী ছাত্র সেই নামেই থাকতো, সরকারের অংশ না নিত, প্রেসার গ্রুপ হিসেবে থাকতো। হ্যাঁ, তাহলে তারা কিন্তু এই দলগুলোকে ঠিক চাবুক মেরে ঠিক রাখতে পারতো। কিন্তু এখন তারা সরকারের অংশ হয়ে গেছে এবং তারা নানান ধরনের বিতর্কে জড়িয়ে গেছে। সুতরাং এখন কিন্তু তাদের সেই ইমেজ নাই, এই ছাত্রদের কাছে কিন্তু আর প্রত্যাশা করে না। এবং আপনি খেয়াল করে দেখেন আরো ক্ষতি হয়ে গেছে। ধরেন ক্লাস 8 থেকে শুরু করে ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার পর্যন্ত ছাত্ররা এই আন্দোলনে ইনভলভ ছিল, তারা কিন্তু সবাই কিন্তু শিক্ষা বিমুখ হয়ে গেছে। এই 6টা-8টা জেনারেশন গ্যাপ আপনার বিজ্ঞানের যুগে, যেখানে অটোমেশন, যেখানে রোবট অপারেশন করতেছে, যেখানে এআই মানুষ নির্ভরতা কমে আসছে, এই যে আমাদের যে এত ঘনবসতি দেশ, 18 কোটি জনগণ প্রবাসে যাবে, প্রবাসে সব অটোমেশন হয়ে যাচ্ছে। এটা শিক্ষার অটোমেশনের পিছনের লোক দরকার, সেই লোকগুলো তো নাই। আমাদের দেশে 2টা গার্মেন্টসে রোবট কাজ করে, সেখানে কর্মী নাই, ম্যানেজমেন্টের কয়েকটা লোক আছে। সুতরাং আমরা কিন্তু দেখেন এতগুলো সংস্কার কমিশন করেছে,
শিক্ষা সংস্কার কমিশন নাই। তো এই জন্যই বলছি যে এই ছাত্ররা যা দেখাইলো এবং যা করেছে তাতে করে আগামী আমার ধারণা খুব সহসাই কোনো ছাত্র আন্দোলন আর দানা বাঁধবে না, কারণ আস্থা, জনগণের আস্থা নষ্ট হয়ে গেছে, এটা আমার ধারণা। হয়তো এনসিপির লোক শুনলে আমার উপরে অখুশি হতে পারে, কিন্তু কিছু করার এখান থেকে তারা লেসনও তো নিতে পারে। হ্যাঁ, তারা ছোট হয়ে আসতেছে। তারা, আপনি খেয়াল করেন, এখন ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা হল ছাড়া কিন্তু তাদের খুব একটা অস্তিত্ব নাই। যখন মিটিং মিছিল করে তখন কিন্তু বাইরের লোক, ওই জামাতের লোক, অমকের লোক, তমকের লোক মিলেই করে, আলাদাভাবে করুক দেখবেন যে আর সেই নেই। আমি তো জানি যে আমাদের এলাকায় দিয়ে এখন তো আপনি ঢাকা শহরের বাইরে যান, এনসিপির লোক তো তেমন নাই। হ্যাঁ, আমি ধরেন আমাদের পাবনা এক আসনে একটা এনসিপির ছেলে নামে নমিনেশন দিয়েছে, তাকে কেউ চেনে না, কেউ চেনে না, পোস্টার একটা দুটো দেখা গেছে, কেউ চেনে না। এইভাবে যদি 300 সিটে নমিনেশন দেয় আরো ইজ্জত যাবে না? একটা পাঁচটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, অঙ্কুরে বিনষ্ট। এখন যেটা বলছেন যে ধরেন এই যে জুলাই সনদে ধরেন এটা তো সব স্বাক্ষর করে ফেলছে, 5টা দল যায় নাই, বামরা যায় নাই, কারণ সিদ্ধান্ত নিয়ে যায় নাই। সেখানে সমাজতন্ত্র ছিল ওই যে প্রস্তাবনায়, সংবিধানে, সেটা তো বাদ দিছে। তো সমাজতন্ত্র না থাকলে বাম দলের রাজনীতি থাকে, তারা অপ্রাসঙ্গিক। হ্যাঁ, তো এখন ধরেন 30টা দল, নিবন্ধিত দল 52টা, 30টা দল বসছে, বা তার ভিতরে 5টা দল স্বাক্ষর করে নাই, কিন্তু এই সনদ তো স্বাক্ষর হয়ে গেছে। এখন এই সনদ নিয়ে তো সরকারকে আগাইতে হবে, নির্বাচন দিতে চাইলে আগাইতে হবে। এখন বরাবর দেখা গেছে যে জামাতের সাথে এনসিপির একটা সম্পর্ক ছিল, প্রত্যেকটা প্রোগ্রামে দেখা গেছে। গতকালকে হঠাৎ দেখলাম নাহিদ ইসলাম, হ্যাঁ, কারণ হচ্ছে এটাতে মনে হয় যে জামাত বলছিল আগে যে পিয়ার যদি না হয়, আপনার সনদের ভিতরে না থাকে, তারা অংশগ্রহণ করবে না। এটার উপরে এনসিপি বিশ্বাস রেখেছিল। এখন দেখা যাচ্ছে জামাত যা স্বাক্ষর করে দিয়েছে, এই জন্য বলে এরা প্রতারক। আর জামাতের তো এরকম প্রতারণা করার অভ্যাস আছে, অনেক অভ্যাস আছে। যেমন ধরেন একটা আছে স্বাধীনতা যুদ্ধে, তারা। নাহিদ ইসলাম কি তাহলে সঠিকই বলেছে? আমি তাই বলবো, আপনার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং আছে, আপনার সাথে একসাথে চলে, হঠাৎ করে আপনি আমাকে বাদ দিয়ে চলে গেলেন, আমাকে একা ফেলায়। এবার এনসিপি তো একা পড়ে গেছে। এখন এনসিপি সব দল, আপনি বাম ছোট দলের কথা বাদ দেন, এখন তো এনসিপি একা পড়ে গেছে। এনসিপি হয় জামাতের, এটারও একটা বেনিফিট আছে যে তারা জামাত ব্র্যান্ডেড হয়ে গেছিল, তকমা পেয়ে গেছিল। এখন থেকে যদি তারা আলাদা রাজনীতি করে তাহলে তকমার থেকে বেরিয়ে আসতে পারবে। এবং এনসিপি কার সাথে ইলেকশন করবে না একা করবে, যদিও মুখে বলে যে তারা একা নির্বাচন করবে, একা নির্বাচন করলে তো তারা একজনও পাশ করবে না, একজনও না। তারা তো আবার এটাও বলে যে পাশ করা তাদের লক্ষ্য না। হ্যাঁ, রাজনীতির নতুন ধারা সৃষ্টি করা বা সূচনা করাই তাদের লক্ষ্য। হ্যাঁ, ঠিক আছে, সূচনা তো হলো না, সূচনা তো হলো না। এত বিতর্কিত, এমন ভাবে কথা বলে, এমন ভাবে, এটা তো কেউ জনগণের কাছে অ্যাকসেপ্টেবল হয় না। এনসিপির একজন শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি তো বলেছিলেন যে 170 থেকে 180 আসন পেয়ে বিজয়ী হবে। মাঠের যে চিত্র, এনসিপি সরকার গঠন করবে না, ওইটি তো এখনো তারা দৃঢ়তার সাথে কালকে ইলেকশন কমিশন থেকে বেরিয়ে বলছে না যে আমরা না। এবং আরেকটি কথা বলেছে গতকালকে যে নির্বাচন কমিশন পালাবার পথ পাবে না, এই নির্বাচন মানি না। ওবায়দুল বলেছিল যে আসলে পালাবে না তারা। এটা যদি ধরেন, যদি সরকার এবং একটা মানে সাংবিধানিক প্রতিষ্ঠান তার সম্পর্কে যদি এরকম মন্তব্য করে, তাহলে তারা সরকারে থাকে কি করে, তারা রাজনৈতিক দল হয় কি করে? আমাদের যে গণ অভ্যুত্থানটা হলো, সেটা হলো শেষ কথা হচ্ছে ফ্যাসিবাদ বিলোপ। এর যদি উল্টা দিক চিন্তা করি তাহলে একটা গণতান্ত্রিক দেশ, আইনের শাসন, সুশাসন, মানবিক বাংলাদেশ। এখন এইটা প্রতিষ্ঠা করতে হলে একটা গণতান্ত্রিক সরকার লাগবে এবং সরকারের যত অর্গান, শক্তিশালী অর্গান লাগবে। আপনি তো এখনই ইলেকশন কমিশনের কথা মানেন না, যেটা সব অনেক দল যেগুলো নিল, প্রতীক নিল, আপনি একটা প্রতীক গো ধরে আছেন, তাহলে তো সমাধান হবে না। তো এই জন্য আমি বলছি যে ধরেন এখন আর যেন কোন এজেন্ডা বললাম যে বিএনপির উপরেও তাদের এক ধরনের
ক্ষোভ না, প্রকাশ করেছে, আর BNP প্রশাসনের এক বিশৃঙ্খলা আছে। প্রশাসনে দেখেন, প্রশাসনে এই সরকার কোথার থেকে শুরু করবে কোথার থেকে শেষ করবে এটা বুঝতে পারে নাই। প্রশাসনে দেখেন, আমি যখন এই সরকার ওত নেয় তার 7 দিনের মাথায় বণিক বার্তা একটা রিপোর্ট করেছিল যে প্রশাসন ক্যাডারে 95% হচ্ছে ফেসিবাদের দোষর। তো ওনাদের উচিত ছিল যে এই প্রশাসনকে আপনার সংস্কার করা, কিভাবে করবে। এখন আরো 25টা ক্যাডার আছে, প্রশাসন একটা ক্যাডার, 25টা ক্যাডার আরো আছে। যদি ওই ক্যাডার থেকে নিয়ে আপনার যদি প্রশাসনটা কিছু মিক্স আপ করে সাজাইতো, সুপিরিয়র সার্ভিস করে, তাহলে কিন্তু প্রশাসনটা অনেকটা নিউট্রালাইজ হতো। ধরেন ডিসি পদায়ন করছে সব প্রশাসন ক্যাডার থেকে, যত অঙ্গ বিভাগ মন্ত্রণালয়ের অধীনে যত সব প্রশাসন ক্যাডার, কেন অন্য 25টা ক্যাডার থেকে নিতেন না? এটাকে আইনস্টাইন লাগে, প্রশাসন ক্যাডারের বাইরে আসে নাই। বণিক বার্তার রিপোর্টটা যাতে সরকারের কাছে পৌঁছে, আমি কোনো এক ব্যক্তির কাছে দিয়েছিলাম যে প্রশাসন ক্যাডারের বাইরে তাদের আসতে হবে, না না আসে ধরেন অন্য অন্য ক্যাডার 25টা ক্যাডার থেকে নিয়ে যদি ডিসি গড়ে করলো, এখন তো ডিসি অনেককে প্রত্যাহার করছে, এখন প্রত্যাহার করে তো লাভ নেই। এখন আপনার ঝটিকা মিছিল টিছিল আওয়ামী লীগ করে, এখন ফেসিবাদের দোষর প্রশাসন ক্যাডারে 95%। তারা তো চেষ্টা করবে, সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবেই, এবং যে আসতে চাইবে ফেসিবাদের বাইরে তাকেই ব্যর্থ করার চেষ্টা করবে। যে সরকার আসবে, ধরেন নির্বাচনে যে সরকার আসবে তাকেও এটা ভাবতে হবে। ধরেন পুলিশকে তো নতুন রিক্রুট করে কত মাস হয়েছে, নতুন রিক্রুটমেন্ট করলে তো পুলিশ দাঁড়ায় যেত, আপনি পারলেন না। যখন আপনার অভ্যুত্থানের 5 তারিখের পরে পুলিশের যে ভ্যাকুয়ামটা তৈরি হলো, সংখ্যা কমে গেল, আপনি তখন মিলিটারি থেকে সিপাহি কিছু হাওলাত দিতেন, আনসার আছে, বিডিপি আছে, ট্রেনিং দিয়ে শর্টকাট একটা ব্যবস্থা করে তারপরে রিক্রুটমেন্ট করে আপনি পুলিশের গ্যাপটা দূর করতেন। এত 18 মাস হয়ে গেল, আপনি তো কিছু করতে পারলেন না। প্রশাসন তো তছনছ হবেই। প্রশাসন এখন এই সরকারের টোটালি, আমি মনে করব প্রশাসন ক্যাডার পুরোটাই এই সরকারের বিপক্ষে। এখন আমি তো আগেই বলেছি, তখনই ছিল 95%। তাদের ঐক্য আছে, দেখেন না মিছিল মিটিং করছে কিছুদিন আগে। তো সুতরাং এই সরকার তো সংস্কার করতে পারে না, প্রশাসন ক্যাডার নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে কি আমরা এক ধরনের অনিশ্চয়তার দিকে এগোচ্ছি? না, এখন দেখেন প্রশাসন ক্যাডার ম্যানেজ নিয়ন্ত্রণে নেই। আপনার স্টেক হোল্ডার যত ইলেকশনে একটা নিরপেক্ষ নির্বাচন হলে স্টেক হোল্ডার গুলো ইলেকশনে ঐক্য, ধরেন সরকার ঠিক আছে, ইলেকশন কমিশন ঠিক আছে, ইলেকশন চায়, এরপরে আছে অভ্যুত্থানের শক্তি যত রাজনৈতিক দল, এরা দ্বিধা বিভক্ত। তারপরে আপনি ইলেকশন করবেন, পুলিশ দরকার নাই, ডিসি বানাবেন নাই। আপনি বলতেছে ওই 3 ইলেকশনে যারা ডিসি রিটার্নিং অফিসার হবে তাদেরকে পদায়ন করা যাবে না। তো কাকে করবেন? আপনি বাইরের থেকে নেন। ইলেকশন কমিশনে ইতিমধ্যে তো রিটার্নিং অফিসার করার জন্য আপনি নতুন করে লোকও রিক্রুট করতে পারতেন, অন্য ক্যাডারও আছে, তার থেকেও নিতে পারতেন, ট্রেনিং নিয়ে করতে পারতেন। না, কিছুই করে নাই। তারপরে এখন ধরেন একটা আর্মির হেল্প নেবেন, এই মুহূর্তে দেখেন আর্মির আগে করতে পারতেন না, পরে করতে পারতেন না, ইলেকশনটা শেষ হবে, এই সময় কেন আর্মির এত লোককে আপনারা শোকজ করে বসে আছেন ট্রাইব্যুনালে? হ্যাঁ, বিচার হতে পারে, যারা দোষী তাদের বিচার হবে। এখন তো টানাপোড়েন একটা আছে, তো কাকে দিয়ে ইলেকশন করাবেন? আমার তো মনে হয় যে এই ইলেকশন ফেব্রুয়ারিতে হয় কিনা খুবই সন্দেহ আছে। আপনি নিজেও সন্দিহান? আমি পুরোপুরি সন্দিহান। ইলেকশন হয়তো পিছিয়ে যেতে পারে। একেবারে টু দি পয়েন্টে যদি বলতে বলা হয় যে 2-3টা কারণ। এক কারণ হচ্ছে এই ইলেকশন করার জন্য কোন স্টেক হোল্ডারের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং নাই। ও রাজনৈতিক দলগুলোর ভিতরে, সবগুলো দলের ভিতরে একে অপরের প্রতি অনাস্থা। বড় দল ধরেন বিএনপি, জামাত ইসলাম, ধরেন এনসিপি, অভ্যুত্থানের দল, আন্ডারস্ট্যান্ডিং নেই, ঐক্য নাই। নির্বাচনে আপনার দেখেন ঐক্যমত্য কমিশন যে দীর্ঘ বৈঠক করলো, ফাও দীর্ঘ, এটা বিজ্ঞানসম্মত না। ঐক্যমত্য কমিশন সব ইস্যুতে ঐক্য করতে চায়। 25টা দলের 25টা নীতি আদর্শ আলাদা, সব ইস্যুতে ঐক্য হয় বলেন? তাহলে তো রাজনৈতিক দল থাকে না। এখানে নোট অফ ডিসেন্ট আছে, এটা রাইট। আমাকে যদি এখন বলা হয় আপনি গণভোটে হা না দেন, আমি তো পিআর সিস্টেমের কারণে সব না করে দেবো। আমি তো আর বাকি কিছুতে আমি হা করার কথা ছিল, আমি না দিব তো বাধ্য হয়, নইলে তো হা দিলে তো পিআর সিস্টেমও আপনার
ওকে হয়ে যায়, আমি তো না দিয়ে দেবো, তো তাহলে কি হবে? এখন পিয়ার আপনি গণভোট দিতে দেবেন, গণভোট আমি যদি বলি এই সরকার সংবিধানকে সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে, 106 অনুচ্ছেদ সংবিধান, এই সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিছে, এটা সাংবিধানিক সরকার, এদের তো সংস্কার করার ম্যান্ডেটই নাই। কিন্তু অভ্যুত্থানে যেহেতু ফেসিবাদের বিলোপ চাইছে, সেই কারণে আমরা একটা মানবিক বাংলাদেশ, আইনি শাসন সুশাসনের জন্য কিছু সংস্কার দরকার, এর ভিতরে সীমাবদ্ধ থাকতো, এর ভিতরে সীমাবদ্ধ নাই। এখন সব দলকে একমত করতে চায় সব ইস্যুতে, এটা তো হয় না। এখন যদি গণভোট করতে চান, তাহলে গণভোট করা যাবে কিনা এটাও তো এর জন্য তো গণভোট দরকার, সংবিধানে তো গণভোট নাই, আপনি গণভোটে যান কেমনে? আবার গণভোটে ধরেন হ্যাঁ হইলো, তারপরে তো সংসদে গিয়েই পাস করতে হবে, এটা সংসদ তো লাগবেই। তো তাহলে আপনি গণ অভ্যুত্থানের শক্তি এক হতে পারলেন না কেন? এক হতে পারলেন না, তার মানে আপনাদের হাতে দেশ ছেড়ে দেওয়া তো মুশকিল, ছেড়ে দেওয়া, আপনার অভ্যুত্থানের শক্তি একমত হতে পারলেন না। এখন ধরেন বিএনপি অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট দিছে, বিএনপি আলাদা দল না, নোট অফ ডিসেন্ট দিবে না? আমি তো বলতেছি যে 84টা সংস্কার প্রস্তাব আসছে, 84 সংস্কার প্রস্তাবে হয়তো আমি 60টা 84 ভিতরে 85টার সাথে আমি একমত হইলাম, আমি একটার সাথে একমত হইলাম না, আমি কি ভোট দেবো? হ্যাঁ না কি কোনটা দেবো বলেন, কোনটা দেবো? এখন পিআর সিস্টেম যদি ঢুকতো নাই, এখন ধরেন ওখানে আছে দায় মুক্তি আছে, যে এই গণ অভ্যুত্থানের শক্তিকে দায় মুক্তি দিতে হবে। দায় মুক্তি কেমনে দিবেন? কেমনে দিবেন? দায় মুক্তি দিতে হলে তো সংসদে যাবে। কর্নেল রশিদ ফারুককে দায় মুক্তি দিছিল না মোস্তাক? দিছিল তো। শেষে সরকার আওয়ামী লীগ ক্ষমতা এসে ঠিকই বিচার করছে, ঠিকই বিচার করছে। দায় মুক্তি সমাধান না, সমাধান হচ্ছে রাজনৈতিক দলগুলো আমার কর্মফল আমাকে ভোগ করতে হবে। আপনি দায় মুক্তি চাচ্ছেন কেন? আপনি অভ্যুত্থানের শক্তি, আপনি দায় মুক্তি ধরেন যখন এই ইয়াতে সেনাপ্রধানের কাছে গেল, ওখান থেকে সেনাপ্রধান বঙ্গভবনে নিয়ে আসলো, সেখানে আমি ছিলাম, তো উপস্থিত ছিলাম, দাওয়াতি ছিলাম। তো সেখানে আপনি ওত নিলেন সংবিধান সমুন্নত রাখার জন্য, ওত নিলেন। এখন আবার মাঝে মাঝে কয় এই সরকারের অনির্দিষ্টকাল। কেমনে অনির্দিষ্টকাল? আপনি সংবিধান অনুযায়ী সমুন্নত রাখার জন্য ওত নিয়েছেন, সংবিধানে তো 3 মাস পরে, পার্লামেন্ট না থাকলে 3 মাস পরে নির্বাচন দেওয়ার কথা। আপনি যদি 3 মাস পরে আওয়ামী লীগ সহ নির্বাচন দিতেন, আওয়ামী লীগ 10 থেকে 12টা সিট পেত ম্যাক্সিমাম। তো আওয়ামী লীগ তো এমনি শেষ হয়ে যেত। এখন তো উকি ঝুঁকি মারতেছে, এখন ইয়ে করে, ঝটিকা মিছিল করে, এই করে সেই করে। আর বাংলাদেশের কালচার হচ্ছে ন্যায় হোক অন্যায় হোক, যাকে মনে করে রিপ্রেশনে বঞ্চিত, সেই কিন্তু পপুলার হয়। আওয়ামী লীগের সমর্থক তো একটা সরে নাই। বিএনপি 17 বছর ছিল, বাংলাদেশের মাটি, আপনি খেয়াল করে দেখেন, বিএনপি 17 বছর নির্যাতন হয়, গুম খুন কত কিছু হয়েছে, নির্যাতন, মামলা, মানুষ বাসায় ঘুমাইতে পারে না, তাদের এত নাই। বলেন তো দেখি, একটা সমর্থক অন্য দলে জয়েন করছে, 2-1 নিষ্ক্রিয় হয়েছে না কারণে, বা কৌশলে তারা রাজনীতি থেকে পিছিয়ে গেছে। কিন্তু যারা নিষ্ক্রিয় হয়েছে এখনো তারা সমর্থক হয়ে গেছে, আমি জানি অসমর্থক হয়ে গেছে। সুতরাং বিএনপি এত নির্যাতন করেও একটি সমর্থক সরাইতে পারে নাই। আওয়ামী লীগকেও পলিটিক্যালি আপনার নির্মূল করে, ন্যারেটিভ দাঁড় করানো, কিন্তু সেটা পারে নাই। 3 মাস পরে নির্বাচন দিলেই আওয়ামী লীগ যদি 5টা-7টা সিট পাইতো, তখন কিন্তু ভোট দিত না পাবলিক। এক ধরনের ঘৃণা ছিল। আপনি ভোট দিলেই দেখলাম ঘৃণাটা এখন কমছে, কিছু অনেক কমে গেছে, অনেক। কারণটা কি? কারণটা হচ্ছে তাদেরকে আপনি এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করে রাখছেন, আইন অনুযায়ী করতেন। আপনি এক্সিকিউটিভ অর্ডারে এই ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বলেছে যে আমাদের কোন দলকে মানে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নাই, অথচ না, নিষিদ্ধ তো করেনি, কার্যক্রম স্থগিত। যেহেতু একটা 144 দ্বারা ভঙ্গ করে, এই যে জামাত এনসিপির হাসনাতকে সাথে নিয়ে যখন 1 ঘন্টা সময় দিল, তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এক্সিকিউটিভ অর্ডারে তাদের কার্যক্রম নিষিদ্ধ করলো, স্থগিত করলো। এখনো নিষিদ্ধ আছে। এখন ধরেন ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, সেখান থেকে মতামত আসতে পারে সন্ত্রাসী দল, অথবা
এটার ভিতরে কেস হতে পারে, আওয়ামী লীগের ভিতরে সন্ত্রাসী কেস হিসেবে হলো, নিষিদ্ধ হলো। আইনে নিষিদ্ধ করলে তো কিছু বলার ছিল না, আদালতের মাধ্যমে। কিন্তু আপনি তো জোর করে, আমি তো বলবো যে এই যে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করে রাখা মানে জোর করে বন্ধ করে রাখা। হ্যাঁ, এই কারণে তাদের কিন্তু তারা সিম্পেথি তাদের হয়ে গেছে। এখন জরিপ টরিপ হলে দেখা যায় যে আওয়ামী লীগের ভোট বেশি। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে সময়ের কাজ সময়, এই সরকার কোনো কাজেই কখন শুরু করতে হবে কখন শেষ করতে হবে এটা বুঝতে পারে নাই। কারণ যতগুলো উপদেষ্টা হয়েছে একটারও পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, কারণ রাজনৈতিক পালস ধরতে পারে পড়তেই পারে নাই। একটা রাজনীতিবিদ, একটা ধরেন সবচাইতে আপনার কাছে অযোগ্য রাজনীতিবিদ মনে হবে, সেও কিন্তু জনগণের যে পালসটা বুঝতে পারে। একজন আমলা, একটা এনজিও কর্মী, একজন শিক্ষক কিন্তু সেটা বুঝতে পারবে না। এখানে দেখেন সব কয়েকটা শিক্ষক, এক চিমটি শিক্ষক, এক চিমটি আমলা। হ্যাঁ, আপনি দেখেন প্রশাসন ক্যাডার, আপনি বলতেছেন, আমিও নোট দিচ্ছি, বণিক বার্তায় ছাপা হয়েছে, মেসেজ তো দিছে। আপনার সবচাইতে কঠোর আওয়ামী লীগার হাসান ইমামকে আপনি নিলেন, নিয়ে তার আবার পিএ কে, সে তো ডিমেনশিয়া রোগের, সে তো বোঝে না কিছু, তার আবার পিএ কে নিয়ে আপনার সংস্কার করে, কি প্রশাসন সংস্কার করে। কি হইলো, আরো প্রশাসন যাও ফেসিবাদের যেটুকু ঘাটতি ছিল সেটুকু পূরণ করে দিয়ে টাইট করে দিছে। হ্যাঁ, এখন তো প্রশাসন ক্যাডার কোনো কাজে লাগাইতে পারবেন না, আপনি পারবেন না। ইলেকশনে যাবেন, প্রশাসন ক্যাডার বলা হয়েছে উড্ড করছে, যারা যারা নির্বাচন করছে। কেন আপনার মাথাটা কেন আসে না যে সব প্রশাসন ক্যাডারের লোকই পারে, অন্যরা পারে না? এই ধরেন রিপোর্টার্স ইউনিটের আমি চেয়ারম্যান, ইলেকশন হয় না, এখানে তো প্রায় 3,000 3,500 ভোটার, তো পারেনি কেন? আপনি প্রফেশন থেকে নেন লোক, প্রশাসন ক্যাডার থেকে বাইরের থেকে লোক নেন, নিয়ে ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাশে প্যাট, হ্যাঁ, ওখানে নিয়ে 7 দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং দিলেই তো রিটার্নিং অফিসার কি ভোট নেওয়ার, ভোট গণনা করা, কারেজটা থাকলেই তো হয়। এটার জন্য আর সব প্রশাসন ক্যাডারের উপর নির্ভর করেন কেন? প্রশাসন ক্যাডার ঠিকও করতে পারলেন না, কিছু করতে পারলেন না, একটা হসপস। এই জন্য আমি বলছি নির্বাচন করার যে যতগুলো স্টেক হোল্ডার, কেউ ঠিক নাই, কেউ ঠিক নাই, একদম পুরো অনিশ্চয়তা। এবং এই নির্বাচন যদি পিছায় বা না হয় তাহলে আগামী আমার ধারণা 4-5 বছর আর নির্বাচনের মুখ দেখবে। এই সময় তাহলে সরকারে থাকবে কারা? সরকার থাকবে, শূন্যস্থান পূরণ করবে কারা? কেন 1/11 সময় একটা পূরণ হয়েছে, মানে তাহলে আবারও এক ধরনের অনিশ্চয়তা, অনিশ্চয়তা তো হবেই। কিন্তু এই অনিশ্চয়তার মধ্যে তো আমরা পড়তে চাই না, না পড়তে চাই না, সেটা তো পড়তে আমাদের প্রতিনিধি তো যাই হোক ইলেক্টেড হলে এমপি মন্ত্রী। আমার তো এখন রাজনীতিবিদ, মানে এখনো অন্তর্বর্তীকালীন সরকার যদি চায় এটি আসলে মীমাংসা করা সম্ভব এবং সুষ্ঠুভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করলে এখনো সম্ভব। আপনি ধরেন, এবং আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার আন্তরিকতায় ঘাটতি নেই, হয়তো উনি মিসগাইডেড হতে পারেন। না, ওনার কোনো ঘাটতি নাই। যেমন আলোচনা হয়েছে না, স্কেপ রুট খুঁজতেছে, আবার জামাত থেকে বলা হয়েছে না অডিও ভিডিও ষড়যন্ত্র করতেছে, স্কেপ রুটের এটি রেটরিক মনে হচ্ছে। তো এই জন্য আমি বলছি যে এর ভিতরে তো উপদেষ্টা তো কিছু মালদার হয়ে গেছে, তো অনেক জায়গার ইজারা আছে না। এই যে ধরেন ওই যে সাদা পাথর সিলেটের, এর মূল ব্যক্তিকে একজন উপদেষ্টার স্বামী, সে কি সরকার থেকে যাইতে চায়? সে তো ইলেকশন না হোক আমরাই থাকি, এটি তো চাইবো। এটি তো অনেকের সম্পর্কে এরকম প্রচলিত কথা, আমি কারো আইডেন্টিফাই করতে আক্রমণ করবো না। তা আমার কথা হচ্ছে যে কেউ পিছিয়ে নাই, টাকা কামাইতো অন্তর্বর্তীকালীন সরকার এবং তার পিছনে ডক্টর ইউনূস কতগুলো গ্রামীণ ফোন এবং গ্রামীণ ব্যাংকের সুবিধা নিছে বলেন, তার বিরুদ্ধে নিজে কেস উঠায় নিছে এক্সিকিউটিভ অর্ডারে, সে তো সুবিধা নিছে, কে নেয় নেই? রাজনীতিবিদরাও তো সুবিধাটি নিয়েছে, সবাই নিয়েছে। আসলে ব্যাপারটা হলো এই সরকার, বিষয়টা হলো যে হ্যাঁ, সরকার ধরেন বিএনপিরও কিছু আছে, জামাতের তো পুরোপুরি দখলই করে ফেলাইছে বলা যায়। জামাতের যেখানে প্রশাসনে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বলেন হাত দেবেন, দেখেন জামাতের। আমাদের প্রফেশনে দেখেন সব জায়গায় ওই অনেক ট্রেনিং সেন্টার আছে, সাংবাদিক উৎপাদন করে লাগাই দেয়, কাজ পারুক আর না পারুক সব লাগাই দেয়।
তো সব প্রফেশন তো এবার দখল হয়ে যাচ্ছে, বিকজ এই অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার কারণে। এগুলোতে ঢোকে কেমনে? এগুলো কি আজিজ ভাই কাটানো সম্ভব না? একেবারেই 1 মিনিটে আমরা শেষ না, করব। কাটানোর সম্ভব হচ্ছে এখন সুযোগ আছে কিনা? না, সুযোগ এই সরকারের পক্ষে সম্ভব না। এতদিন চলে গেছে, এই সরকার আর লাগাম ছাড়া হয়ে গেছে। তাহলে এই সরকার তো মনে করেন একটি নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকারের কাছে এখন যেটা হচ্ছে যে বড় দল হিসেবে বিএনপি, এবং এটা আন্তরিকভাবে কথা বলা উচিত, কারণ কেউ কিন্তু এই বঞ্চিত হবে, রাজনীতিবিদরা সবাইকে ঠেলায় পড়তে হবে, আবার অন্ধকার যুগে যেতে হবে। সুতরাং সবাই মিলে কোঅপারেট করে এই সরকারকে সহযোগিতা করে একটা নির্বাচন করা, পরামর্শ দেওয়া। যেমন ধরেন রিটার্নিং অফিসার থেকে শুরু করে আপনার প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার পর্যন্ত এই লোকগুলা ওই খালি প্রশাসন ক্যাডার, ওই ইউনো, ওই ওসি এগুলোর ভিতরে নির্ভর না করে অন্যভাবে অন্য বিকল্প প্রয়োজনে এই দেশকে, ভারতে 1 মাস ব্যাপী নির্বাচন হয়, আমার দেশে একবারে হতে পারে 300 আসনে। আপনি ভাগ করে করেন, 2 ডিভিশন 3 ডিভিশন করে একবার করেন, তাহলে তো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, হ্যাঁ, সিকিউরিটি নিরাপত্তা দিতে পারেন। ধরেন উত্তর অঞ্চলের 2টা ডিভিশন, রাজশাহী আর রংপুর, একদিন হলো, তাহলে ওটা তো ম্যানেজ করা সম্ভব, ওটা নিরাপত্তা ম্যানেজ। আপনি 300 আসন বাদ দেন না, আপনি 4 বার করেন, সেটি আবার দীর্ঘ কর্মযজ্ঞের মধ্যে পড়ে যেতে, দীর্ঘ পড়ুক, খরচ তো একই, খরচ একই, কিন্তু সময়টা দীর্ঘ হয়ে যায়। কিন্তু আপনার তো লোক নাই, আপনার পুলিশ নাই, আপনার আনসার নাই, আপনার আর্মি আউলায় রাখছেন, তো আপনার ইলেকশনটা করবেন কেমনে? না, আজকে আমরা শেষ করতে চাচ্ছি। তার মানে এখান যেই জায়গায় একটা অনিশ্চয়তা দেখছেন আপনি, সেই জায়গা কাটানোর সুযোগ আছে, যদি সব পক্ষ আন্তরিক হয়, অল স্টেক হোল্ডার আন্তরিক হতে হবে এবং একমত হতে হবে যে অন্তত আমরা ভোটটি করতে চাই। ইলেকশন করতে চাইলে সকল স্টেক হোল্ডার বসে আলাদা এজেন্ডায় আলোচনা করে সবাই কোঅপারেট করতে হবে যে ইলেকশন ইস্যুতে, এবং বাংলাদেশে এই ইলেকশন, আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশন করতে পারবে না।